ওয়েলকাম ব্যাক টু বেসিক্স এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো টেন্স এবং এর ভাগগুলো। টেন্সের নাম শুনলেই আমাদের অনেকেরই মাথার মধ্যে কোশ্চেন আসে যে এটা খুবই একটা কঠিন বিষয়, সহজে আমাদের মাথায় ঢোকে না, কিংবা আমরা অনেকে টেন্স সম্পর্কে জানি, কিন্তু যখন টেন্সের বিভিন্ন ক্লাসিফিকেশন বা আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি তখন আমাদের মাথার মধ্যে পুরো কনফিউশন চলে আসে যে এটা ঠিক কোন টেন্স হবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করব যে আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে টেন্সের আইডেন্টিফিকেশন করতে পারি এবং কিভাবে বুঝতে পারবো যে আমরা কোন সময় ঠিক কোন টেন্সটাকে ইউজ করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট আওয়ার ভিডিওস। সো ভিউয়ার্স, প্রথমে আমরা জানার চেষ্টা করব যে আমরা টেন্স কাকে বলবো। তার আগে আমরা জানতে চেষ্টা করি আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলার জন্য আমরা কি করি, কোনো না কোনো একটা সেন্টেন্সে ইউজ করে থাকি, কারণ সেন্টেন্সের মাধ্যমে কী করি আমরা আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করে থাকি। তো কতগুলো এক্সাম্পলস আমরা আগে লক্ষ্য করি। এখানে দেখো লেখা আছে আই মেড এ কাইট ইয়েস্টারডে, আমি গতকাল একটা ঘুড়ি তৈরি করেছিলাম। নেক্সট এক্সাম্পলস আই মেক এ কাইট, আমি একটা ঘুড়ি তৈরি করি। থার্ড এক্সাম্পলস রয়েছে আই শ্যাল মেক এ কাইট টুমোরো, আমি আগামীকাল ঘুড়ি তৈরি করব। তো এইখানে দেখো তিনটি বাক্যে তিনটি কাজের কথা বলা হয়েছে এবং সেই কাজগুলো বিভিন্ন সময়ের ইন্ডিকেশন করছে। তাহলে আমরা এই টেন্সের মাধ্যমে বুঝতে পারি কি যে টেন্স কোনো একটা বাক্যের মধ্যে কোনো অ্যাকশানকে বোঝাবে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সে কোনো একটা কাজ ঠিক কোন সময় ঘটেছিল যা ইন্ডিকেট করবে তাকে আমরা বলবো হচ্ছে টেন্স। এখানে লক্ষ্য করো আই মেড এ কাইট, আমি একটা ঘুড়ি তৈরি করেছিলাম ইয়েস্টারডে, গতকাল, মানে কাজটা অলরেডি হয়ে গিয়েছে, এই কাজটা একদম কমপ্লিট। এখানে কাজটা হয়ে গিয়েছে যেহেতু এবং এর ফল কোনো রকম বর্তমান নেই, তাই এটা একটা পাস্ট টেন্স, অর্থাৎ অতীতের কোনো একটা কাজকে বোঝায়। সেকেন্ড পার্টে দেখো আই মেক এ কাইট, আমি একটা ঘুড়ি তৈরি করি। এখানে এর বক্তব্য মাধ্যমে বোঝা যাচ্ছে কি এই ঘুড়িটা যে তৈরি করছে তার মানে সে এই মুহূর্তেই তৈরি করছে এমন কোনো বিষয় নয়, কিন্তু সে ঘুড়ি তৈরি করে, মানে এখনও করছে, মানে প্রতিনিয়ত সে করে থাকে। এবং থার্ড এক্সাম্পলে বলছে কি আই শ্যাল মেক এ কাইট টুমোরো, আমি আগামীকাল ঘুড়ি তৈরি করব, মানে এখানে কাজটা এখনও কমপ্লিট হয়নি, হবে, এখন কাজটা হয়নি। তো এই জন্য টেন্স বা সময়কে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। দেখো এখানে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল এবং ফিউচার টেন্স। এই প্রসঙ্গে বলে রাখি এই যে সময় বা কাল নিয়ে আমরা আলোচনা করছি, এই সময়কে কিন্তু নির্দিষ্ট কোনোরকমভাবে ভাগ করা যায় না, কিন্তু আমরা কি করেছি আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা মোটামুটি তিনটা পার্টে ভাগ করে নিয়েছি, যাতে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা সঠিকভাবে টেন্সের ইন্ডিকেশনটা করতে পারি। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ এই টেন্সকে মেইনলি তিনটি পার্টে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এইবার প্রত্যেকটা টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমাদের জানতে হবে। কেমন ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার করি। মনে করো আমি তোমাকে বললাম যে তোমাদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, কখন সেটা? তুমি বললে যে দিনের বেলা অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। তো এইখানে যে তুমি যে প্রশ্নটা আমাকে উত্তরটা যে দিলে, এইখানে কিন্তু আমি সঠিকভাবে বুঝতে পারলাম না যে দিনের মধ্যে ঠিক কোন সময়ে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। ঠিক তেমনিভাবে এই প্রত্যেকটা টেন্সের মধ্যে যে অ্যাকশানগুলো হচ্ছে তা ক্লিয়ারলি বোঝার জন্য প্রত্যেকটা টেন্সকে আবার চারটি পার্টে ভাগ করা হয়েছে, যাতে আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে কোনো সেন্টেন্সে কোনো অ্যাকশান ঠিক কোন সময় ঘটছে। তা ক্লিয়ারিফাই করার জন্য প্রত্যেকটা টেন্স আবার চার রকম ভাগে ভাগ করা হয়েছে। সো ভিউয়ার্স, এবার আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথমে লেখা আছে ইনডেফিনিট অবলিক সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে ভাগটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে থার্ড ভাগটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফোর্থ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এইখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা মনে করে থাকি যে দুটো একই, কিন্তু এদের মধ্যে স্লাইট একটু ডিফারেন্স আছে, সেটা আমরা পরে জানার চেষ্টা করব। এবং তারপরে যে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে চারটি ভাগ করা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এই চারটি ভাগ কিন্তু প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। অর্থাৎ যখন আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব সেখানে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেম অ্যাজ যখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব সেখানেও ঠিক এই চারটি ভাগ থাকবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার আমরা আমাদের যে প্রথম ভাগ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাবলিক সিম্পল প্রেজেন্ট, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং এখানে আমরা শিখব যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলবো এবং ঠিক কোন কোন মুহূর্তে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইউজ করতে পারি এবং এর আইডেন্টিফিকেশান, অর্থাৎ কোনো একটা ইংরেজি সেন্টেন্সে আমরা ঠিক কী রেখে বুঝতে পারবো যে এটা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ভিউয়ার্স, এবার আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলছি। বর্তমানকালে কোনো একটা কাজ সাধারণভাবে ঘটে কিংবা কোনো ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ সার্বজনীন সত্য, এই সমস্ত বিষয় যখন কোনো কিছু বোঝানো হবে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার বিষয়টা কিছু এক্সাম্পলসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। তারপরে বলা হয়েছে কি, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। আই ইট রাইস, আমি ভাত খাই। এইখানে যে সমস্ত অ্যাকশন বা কাজগুলোর কথা বলা হয়েছে, এইখানে যে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, তার মানে এই না যে আমরা সবসময় ক্রিকেট খেলছি। এখানে বলা হয়েছে কি আমরা ক্রিকেট খেলি মানে হচ্ছে আমরা সাধারণত খেলে থাকি। মানে কেউ যদি তোমাকে সাপোজ জিজ্ঞাসা করে যে তুমি কি করো, আমি পড়ি বা আমি পড়াশোনা করি, তার মানে তুমি ঠিক সেই মুহূর্তে যে পড়াশোনা করছো এমন কোনো ব্যাপার না। মানে তোমার জব বা তোমার হচ্ছে মানে কাজ বলতে তুমি বলতে পারো যে তুমি একজন স্টুডেন্ট হিসেবে তোমার কাজটা কি পড়াশোনা করা, তাই তুমি বলেছো, অর্থাৎ কোনো একটা ইনফরমেশান তুমি তাকে প্রোভাইড করেছো। কিন্তু সেই কাজটা যে এক্স্যাক্টলি ঠিক সেই মুহূর্তে তুমি করছো এমন কোনো বিষয় নয়। অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যে সমস্ত ইনফরমেশানগুলো দেব আমাদের সম্পর্কে বা যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে, সেইগুলো যে ওই কাজটা ঠিক ওই মুহূর্তেই ঘটবে এমন কোনো ব্যাপার নয়। মানে কাজটা সাধারণভাবে ঘটে থাকে। যেমন আমি যদি বলি যে আমরা ক্রিকেট খেলি, আমরা বাড়ি যাই, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা সিনেমা দেখি, এই যে বিষয়গুলো কাজগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে করে থাকি, কিন্তু ওই মুহূর্তে যে করছি এমন কোনো বিষয় নেই। আর সেকেন্ড পজিশনে আমরা কি বললাম যে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ সার্বজনীন সত্য। যেমন আমরা যদি বলি পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে, এটা কিন্তু একটা সার্বজনীন সত্য একটা ঘটনা। তারপরে যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, জল জমে বরফে পরিণত হয়। এই সমস্ত ঘটনা যাই বললাম সব কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইবার আমাদের জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করে গঠন করতে পারি। ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমাদের একটা বেসিক রুলস ফলো করতে হবে, তা হচ্ছে এসভিও। এবার এই এসভিও প্যাটার্নটা কি, এস মানে হচ্ছে সাবজেক্ট এবং ভি মানে হচ্ছে ভার্ব এবং ও মানে হচ্ছে কি অবজেক্ট। আমি যে এই প্যাটার্নটা বললাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করব সেখানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এইবার যেহেতু আমি বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হয়তো অনেকেরই প্রবলেম থাকতে পারে যে সাবজেক্ট কি, ভার্ব কি এবং অবজেক্ট কি। এবার লক্ষ্য করো সাবজেক্ট আমরা কাকে বলবো, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। ধরে নাও তোমার বাড়িতে তোমার বাবা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, মানে তোমার বাড়ির পরিবারের হেড, তোমার বাবা কোনো একটা কাজ করে থাকে। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটাকে বাছতে যাই বা নির্ণয় করতে যাই, তাহলে সাবজেক্ট আমরা তাকেই বলবো যে কোনো একটা সেন্টেন্সে যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো একটা কাজ করবে, অর্থাৎ কোনো কাজ কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা সম্পন্ন হবে, সেই ব্যক্তি বা বস্তুকে আমরা বলবো কি সাবজেক্ট। যেমন এখানে দেখো উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখানে যদি বলি যে কারা ক্রিকেট খেলছে, তাহলে কিন্তু উত্তরটা সে কি উই মানে আমরা। তাহলে বোঝা গেল এখানে উই হচ্ছে সাবজেক্ট। এরপরের বিষয়টা হচ্ছে কি ভার্ব। আমরা ভার্ব কাকে বলবো, ভার্ব আমরা সেই সমস্ত ওয়ার্ডকে বলবো যা কোনো একটা সেন্টেন্সে কোনো অ্যাকশন বা কাজ করে থাকে। সিমিলারলি আমরা এখানে লক্ষ্য করি, দেখো উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। আমরা কি করি, আমরা ক্রিকেট খেলি। এই যে প্লে একটা দেখতে পাচ্ছ ওয়ার্ড, এটা কিন্তু একটা ভার্ব।
মানে এই পুরো সেন্টেন্সের মধ্যে একটা কাজ করা বোঝাচ্ছে কি এই প্লে, যার জন্য এই প্লেটাকে বলা হচ্ছে কি ভার্ব। আর হচ্ছে বাকি থাকলো কি অবজেক্ট। এই অবজেক্ট আমরা কাকে বলবো? অবজেক্ট আমরা তাকেই বলবো যখন কোনো একটা সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে কাজটা করবে। মানে এখানে দেখো উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখন যদি বলা হয় যে আমরা কি খেলি, তাহলে আনসারটা আসবে কি ক্রিকেট। আমাদের এই সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট বিষয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, যদি তোমরা কেউ দেখে না থাকো ওপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা ভিডিওটা দেখতে পারো। এবার আমাদের আলোচনার প্রসঙ্গটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে লেখা আছে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস হচ্ছে অবজেক্ট। এবার আমাদের জানতে হবে যে V1 আমরা কাকে বলছি। V1 হলো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, তারপর হচ্ছে অবজেক্ট। এই প্যাটার্নটা ফলো করবে। দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছ ইউ গো টু স্কুল, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, দেখো মিলে গেছে সাবজেক্ট। গো, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, এখানে দেখো V1 মিলে গেছে, এবং টু স্কুলটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা মিলে গেছে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এই প্যাটার্নটা একদম হুবহু মিলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেই সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করা হয়েছে। এরপর আমরা একটা ব্যতিক্রমী নিয়ম শিখব এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই, তা হচ্ছে যদি কোনো বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করি। ভিউয়ার্স, এবার আমরা সেকেন্ড রুলসটা ফলো করব। এখানে লেখা আছে দেখো থার্ড পারসন সিঙ্গুলার প্লাস V1 প্লাস এস বা ইএস প্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে কি হবে এস অথবা ইএস বসবে। এইবার যেহেতু থার্ড পারসনের কথাটা আসলো, আমাদের জানতে হবে যে থার্ড পারসন কাকে বলে। এবার সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমার বাবা কিছু লিচু নিয়ে এসেছে বাজার থেকে, এনে তোমাকে বলল তুমি তোমার মাকে এবং তোমার ভাইদের মধ্যে এটাকে ভাগ করে দাও। আমরা সাধারণত কি করি যে প্রথমে নিজের ভাগটা আমরা নিয়ে নিই, তারপরে কি করব সামনে যদি ভাই বা বোন থাকে তাকে আমরা দিই, এবং বাকিটা মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের জন্য রেখে দিই। তো এইবার আমরা এই পার্সনের ক্ষেত্রে চেষ্টা করি বোঝার যে কোনগুলোকে আমরা ফার্স্ট পার্সন বলবো, কোনগুলোকে সেকেন্ড পার্সন বলবো এবং কোনগুলোকে থার্ড পার্সন বলবো। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যখন ফার্স্ট পার্সনের কথা বলা হবে তখন নিজের সম্পর্কে বলবো যে আমি অথবা আমরা, মানে নিজেদের ব্যাপারটা, সেটা হবে ফার্স্ট পার্সন। এবং সেকেন্ড পার্সন মানে কি তুমি এবং তোমরা। যখন এই পার্সন নির্ণয় করবে তখন মোটামুটিভাবে ধরে নেবে যে তুমি এবং তোমার বন্ধু রয়েছো, এবং তুমি নিজেকে সবসময় প্রায়োরিটি বেশি দেবে, তাই সবসময় ফার্স্ট পার্সনটা নিজেদের মধ্যে হবে, এবং তোমার বন্ধু মানে ইউ সেকেন্ড পার্সন আর কি, তাকে এবং তার ফ্যামিলির যদি অন্য কেউ থাকে, মানে তারা 2-3 জন যদি থাকে তাহলে ইউ অথবা ইউ মানে প্লুরাল ফর্ম হলো। এবং থার্ড পার্সন হবে কি এই দুজন বাদে বাকি যে কোনো কিছু, সেটা বাবা মা হতে পারে, তারপরে হি সি ইট যাবতীয় কিছু। তাহলে এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝি। যেমন আই হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং এর প্লুরাল নাম্বার হবে কি উই, মানে হচ্ছে আমরা, মানে একের বেশি। এবার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হবে ইউ, ইউ মানে কি বললাম সেকেন্ড পার্সন, এটা একজনকে বোঝাবে। যদি একজনের বেশি হয়, যেমন ইউ অল কাম হিয়ার, তোমরা সবাই এখানে এসো, এখানে কিন্তু একের বেশি বুঝিয়েছে, তাহলে সেক্ষেত্রে ইউটা কি হবে আবার সেকেন্ড পার্সন হিসেবে ব্যবহৃত হবে। এইবার সেকেন্ড পার্সন বাদে এবার বাকি থার্ড পার্সন আমরা কাকে বলবো, বললাম যে যখন কোনো হি সি ইট দিস দ্যাট অথবা যে কোনো নাউন, নাউন মানে আমরা জানি কি যত রকমের নাম রয়েছে এই পৃথিবীতে সবই হচ্ছে নাউন, এবং সেটা যদি এক বচন হয় মানে সিঙ্গুলার হয়, তাহলে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়বে। যেমন ধরে নাও কাউ, ক্যাট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু কাউস বা হচ্ছে ক্যাটস এগুলোকে কিন্তু সিঙ্গুলার বলা যাবে না, কারণ এখানে কি হচ্ছে এই নাউনগুলো বা এই যে ক্যাট বা কাউস বললাম, এটাকে যদি আমরা প্লুরাল করে দিই তার সঙ্গে এস বা ইয়ে যুক্ত করা হয়ে থাকে, তো সেটা নয়। আমাদের দেখতে হবে যে নাউন যে বলা হয়েছে সেটা সিঙ্গুলার বা একজন আছে কিনা। এখানে দেখো রাহুল রাইটস এ লেটার, রাহুল নিশ্চয়ই একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই জন্য কি হয়েছে ভার্বের শেষে ইএস লাগানো হয়েছে। আমাদের যে নিয়মটা বললাম আমরা, যদি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। সেকেন্ড উদাহরণ দেখো, হি মেক্স এ মিস্টেক, সে একটা ভুল করে। এই হিটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য মেক একটা হচ্ছে বেস ফর্ম, এর সঙ্গে এস লাগানো হয়েছে। তারপরে দেখো শি লাভস হার মাদার, সে তার মাকে ভালোবাসে। ঠিক তেমনি শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বের সঙ্গে ইএস লাগানো হয়েছে। এগুলো আমরা দেখলাম সব অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মের মধ্যে পড়লো। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই রকম হয়ে থাকে, পজিটিভ এবং নেগেটিভ। আমরা যত নিয়মগুলো দেখলাম, দেখো যতগুলো উদাহরণ দেখেছি, প্রত্যেকটাতে পজিটিভ মানে হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ ব্যাপারটা বোঝানো হয়েছে। এরপর নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে কীভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি, এবং তারপরে আমাদের শিখতে হবে কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এবং এই টেন্স নিয়ে আমাদের ভিডিও পরপর চলতে থাকবে, এবং আশা করি তোমরা যদি প্রত্যেকটা ভিডিও ফলো করো, তাহলে উইদিন 1 মান্থের মধ্যে তোমরা এই টেন্সের যে যাবতীয় সমস্যা এবং তোমাদের যে ডাউট রয়েছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত কিপ প্র্যাকটিসিং, স্টে হ্যাপি, স্টে কুল।